ঝিলের কথা শুনে কঠিন সিদ্ধান্ত নিল সাক্ষ্য। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় সাক্ষ্য যখন ঝিলের কাছে এসে প্রশ্ন করেছিল, ঝিল তখন বলে দিয়েছিল সে অন্য কাউকে ভালোবাসে, তাই তার ডিভোর্স চাই। তাই সাক্ষ্য অন্য কোনো কথা না ভেবে ঝিলের কথাটাই মেনে নেয়, ঝিলকে ডিভোর্স দেবে বলে ঠিক করে। এদিকে ঝিল সাক্ষ্যর কাছে সবটা মিথ্যে বলায় ভেতরে ভেতরে অনেক কষ্ট পেতে থাকে। ঝিল তখন ভাবে, আমি কেন মানুষটাকে এই কথাটা বলতে গেলাম, সত্যি কি এই কথাটা বলা আমার উচিত হয়েছে? এর মধ্যেই ঝিলের মা তখন বলে, আমি বলি কি তুই একটু শান্ত হ, এরকম করিস না, তোর তো কষ্ট হচ্ছে। ঠিক সেই মুহূর্তেই তখন ঝিল বলে, কেন, আমি আর সহ্য করতে পারছি না। আচ্ছা মা, গরিব হয়ে জন্মানো কি সত্যি খুব অপরাধ? বলো না, এইভাবে কি সবাই আমাদেরকে পিষে চলে যাবে, অপমান করবে, অন্যায় করবে আমাদের সাথে? তখন মিলি বলে, ঠিকই বলেছিস, গরিব হয়ে জন্মেছি বলে সবাই আমাদেরকে কতটা তুচ্ছ-তাচ্ছিল্য করে। আমাদের যে মন আছে, আমরাও যে মানুষ, সেটা একবারও কেউ ভেবে দেখে না। সবাই আমাদের সাথে এত অন্যায় করে। এর মধ্যেই মিনতি তখন বলে, তোরা এরকমভাবে কান্নাকাটি করলে আমার কতটা কষ্ট হয় একবার ভেবে দেখতো। আমিও তো তোদের মা, আমার যে মনের ভেতরটায় কী ঝড় উঠেছে যে তোদেরকে কি বলে বোঝাবো। আমরা গরিব হতে পারি, কিন্তু আমরা তো কখনো কারোর ক্ষতি করিনি, কখনো কারোর ক্ষতি চাইনি, সবসময় চেয়েছি মানুষের উপকার করতে। এর মধ্যেই সাক্ষ্যর সাথে কথা বলে সাক্ষ্যর মা, আর বলে, সাক্ষ্য, আজকে তুমি আমাদের একটা কথা জানিয়ে যাবে, তোমার ডিসিশন। এরপর মেজো কাকি বলে, আচ্ছা সাক্ষ্য, তোমায় একটা কথা জিজ্ঞেস করি, যখন তোমার বাচ্চা কাচ্চা হবে, তারা যখন জিজ্ঞেস করবে তাদের মামাবাড়ি কোনটা, তারা কি দেখাতে পারবে ওই বস্তির মধ্যে মামাবাড়ি? বলো না, একটা স্টেটাস তো সব কিছুতেই থাকে, সবার সাথে কি সব কিছু মিশে যায়? হয় না কখনো এটা। সাক্ষ্য বলে, তোমরা এইসব কথা আমাকে বলছো কেন? আমি তো এটাই বুঝে উঠতে পারছি না, এসব কথা শুনে আমি কি করতে পারি? এর মধ্যেই সাক্ষ্য তখন সবাইকে বলে, তোমরা কি চাইছো আমাকে একটু খুলে বলো তো। দাদু ভাই তখন বলে, দেখো সাক্ষ্য, আমরা একটা জিনিসই চাই, যে তুমি সুখে শান্তিতে সংসার করো, তোমার একটা সংসার হোক, সেটা চাওয়া কি অন্যায় বলো? শুধু এটুকুই চাওয়া পাওয়া। এরপরে সাক্ষ্য বলে, তোমরা যেটা সিদ্ধান্ত নেবে আমি সেটাই মেনে নিলাম, যাও, এবার খুশি তো? তখনই সাক্ষ্যর মা বলে, তুই রাজি? তুই তাহলে চৈতিকে বিয়ে করবি তো? সাক্ষ্য বলে, তোমাদেরকে তো বলে দিলাম, তোমরা যেটা করছো সেটা আমি মেনে নিয়েছি, ব্যাস, আর অসুবিধা কোথায়? আমি তো সেটাই বুঝে উঠতে পারছি না। যেই সিদ্ধান্তটা তোমরা নিয়েছো সেই সিদ্ধান্ততে আমি থাকবো। আমাকে বলো কাকে বিয়ে করতে হবে, তোমরা যাকে বলবে বিয়ে করতে আমি তাকেই বিয়ে করব। আর এটা শোনার পরে ঠাম্মি থেকে শুরু করে দাদুভাই সবাই খুবই খুশি হয়ে যায়, আর বলে, অবশেষে ঝিলের ভূতটা নেমেছে সাক্ষ্যর ঘাট থেকে। সাক্ষ্য বলে, ঝিল সই করে দিয়েছে ডিভোর্স পেপারে, 2-3 দিনের মধ্যেই ডিভোর্সটা হয়ে যাবে। এবারে তোমরা খুশি তো? সেই মানুষটা কিন্তু 1 টাকাও নেয়নি। ওকে যদি তোমরা ভাবো লোভী, স্বার্থপর, তাহলে কিন্তু ভুল করছো। ও কিন্তু আমাদের জন্যই ডিভোর্সটা দিয়ে দিয়েছে। এর মধ্যেই সাক্ষ্যর বোন বলে, দাদাভাই তুই মুক্তি পেয়ে গেছিস। দেখ, ঝিলদি খারাপ আমি তো সেটা বলবো না, কিন্তু ঝিলদির সাথে আমাদের যে সোসাইটি সেটা কখনোই ম্যাচ করে না, কারণ আমাদের হাইফাই সোসাইটি, আর ওরা একটা বস্তিতে থাকে, ওদের সাথে আমাদের কোনোদিনও ম্যাচ করে না। তুই চৈতিদিকে বিয়ে কর, দেখবি চৈতিদি তোকে খুব ভালো রাখবে, চৈতিদির মতন মেয়ে হয় না। সাক্ষ্য তখন বলে, কে ভালো কে খারাপ আমি সেসব শুনে কী বা করতে পারি? আমার একদমই ভালো লাগছে না এইসব কথাগুলো শুনতে। আমি শুধু এটুকু জানি যে যেটুকু আমার কপালে আছে সেটা তো হবেই, তো এসব ভেবে আর কোনো লাভ নেই। এর মধ্যেই ঝিল তখন বলে, ওই মানুষটা যে কথাগুলো বলেছিল আমি ভেবে নিয়েছিলাম কথাগুলো হয়তো সত্যি, কিন্তু এত বড় যে মিথ্যে কথা বলবেন উনি, এটা আমি কল্পনাও করতে পারিনি। তখনই জিজ্ঞেস করে মিনতি, কি কথা বলেছে? তুই তো আমার কাছে সব কথাই খুলে বললি, বল তো কী কথা খুলে বলেছে? না শোনা পর্যন্ত তো আমার খুবই টেনশন হচ্ছে। এরপরে সাক্ষ্যর বলা সেই কথাটা যে আমি তোমাকে ভালোবাসি, সেটা ঝিল মাকে বলে দেয়। আর তখনই মিনতি বলে, তুই কি বললি তারপরে? না না, আমার জানাটা দরকার। তখনই ঝিল বলে, আমি বলেছি আমি অন্য কাউকে ভালোবাসি। এরপর সাক্ষ্যর কথা ভেবে তখনই মিনতি বলে, এটা তো তুই অন্যায় করেছিস। না না, এরপর তো এই ছেলেটাকে আর দোষ দেওয়া যায় না। তুই কেন এই কাজগুলো করলি বলতো? কিসের জন্য? একটা কথা কেন বুঝতে পারিস না তুই, যে সাক্ষ্যবাবু কিন্তু সত্যি তোকে ভালোবাসে, তার জন্যই বারবার ছুটে আসে এই বস্তির বাড়িতে, তোর খেয়াল রাখে তুই ঠিক সময় ওষুধগুলো খেয়েছিস কিনা, তুই সব কিছু ঠিকঠাক করেছিস কিনা, তোর
তোকে জিজ্ঞাসাবাদ করে। তাই বলছি অন্তত তুই সাক্ষ্যবাবুর কথাটা ভাব। তুই চৈতি ম্যাডামের কথা ভাবতে গিয়ে নিজের সর্বনাশ করিস না ঝিল, এখনও সময় আছে। তখন ঝিল বলে, না মা, আর কোনো সময় নেই। আমি তো ডিভোর্স পেপারে সই করে দিয়েছি। আশা করছি উনিও খুব তাড়াতাড়ি সই করে এই সম্পর্কটা একেবারে শেষ করে দেবে। তখনই মিলি বলে, পারবি তো ভুলে থাকতে সাক্ষ্যবাবুকে? দেখ, এখনও সময় থাকতে থাকতে সব কিছু বুঝে নে, কারণ এরপর দেরি হয়ে গেলে কিন্তু আর সুযোগ পাবি না। কিন্তু ঝিল বলে, যা হবার তা তো হয়েই গেছে। আমি আর এই সম্পর্কটা রাখতে চাই না। আমি আবারও নতুন করে শুরু করতে চাই। মিনতি বলে, বেশ, তুই তাহলে আবারও নতুন করে তোর জগৎটা শুরু কর, ঠিক আগের মতন যেভাবে তুই জগৎটা সাজিয়েছিলিস সেইভাবে। এরপরেই সাক্ষ্য তখন বলে, তোমরা চাইছো তো যে আমি চৈতিকে বিয়ে করি? তো সেটাই হবে। যেটা চাইবে সেটাই আমি করব, কারণ তোমরা যেটা বলবে সেটাই আমি মেনে নেব। এরপর দাদুভাই বলে, যাও তুমি গিয়ে এখন একটু বিশ্রাম নিয়ে নাও। তুমি যেই সিদ্ধান্তটা নিয়েছো সেটা একদম সঠিক সিদ্ধান্ত। আমার মনে হয় এই সিদ্ধান্তে কারোর কোনো ক্ষতি হবে না, উল্টে ভালো হবে। আর ঝিলকে তার প্রাপ্য টাকাটা বুঝিয়ে দেওয়া হবে। সাক্ষ্য বলে, দয়া করে সেটা করতে চেও না, কারণ আমার মনে হয় না ও টাকার জন্য সইটা করেছে। ও এই সম্পর্কটা থেকে বেরিয়ে যাওয়ার জন্য সইটা করে দিয়েছে। সাক্ষ্যর মা কাকিমা শুনে তো খুবই খুশি হয়ে যায়। আর তখন কাকাই বলে, দেখ সাক্ষ্য, আমরা তো ওদেরকে বরাবরই হেল্প করতে চেয়েছি। ওরা তো গরিব মানুষ, কয়েকটা টাকাই তো ইনকাম করে। তো আমরা যদি কোনো টাকা পয়সা দিয়ে সাহায্য করি, আশা করছি সেটা ওদের জন্য খুব ভালো হবে। কিন্তু সাক্ষ্য বলে, আমার এসব কথা শোনার আর কোনো দরকার নেই। তোমরা যত তাড়াতাড়ি সম্ভব সব কিছু শুরু করে দাও। মেজো কাকি বলে, দিদিভাই তাহলে আর দেরি করে কি লাভ? চৈতির সাথে সাক্ষ্যর বিয়েটা দিয়ে দাও যত তাড়াতাড়ি সম্ভব, কারণ সাক্ষ্যর সাথে কিন্তু ঝিলের ডিভোর্সটা অলরেডি হয়ে গেছে। তাই দেরি করে আর কোনো লাভ নেই, বলা যায় না বস্তির মেয়ের তো আবার যদি কোনো কলকাঠি নেড়ে দেয়।